আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে নাটকটা হলো, যে ঘৃণ্য চক্রান্তটা হলো, এর পেছনে আপনি কাকে দায়ী করবেন? এই মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়। কেন স্বাভাবিক নয় আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন স্বাভাবিক নয়। সবই আপনাদের আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কেবল ডট টু ডট মেলালে আপনি জানতে পেরে যাবেন যে সত্যি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, মৃত্যুকে ডেকে আনা হয়েছে। এর পেছনে কারা জড়িত সেটাও আমি আপনাদেরকে বলবো। আগে শুরু করা যাক আপনার 6 তারিখ দিয়ে। 6 তারিখে হঠাৎ বলা হলো ওনার অবস্থার অবনতি হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পাঠাতে হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বুক করা হলো, সেটা যান্ত্রিক ত্রুটির জন্য সেটা আসতে পারলো না। তারপরে জার্মানির সঙ্গে যোগাযোগ করা হলো, জার্মানিও বলল আমরা পাঠাতে পারবো না। আসলে কাগজপত্র যা পাঠাতে হয় নিয়ম অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্স চাইছে যখন আপনি ভাড়া করবেন অ্যাম্বুলেন্স, তখন অসুস্থ রোগীর কাগজপত্র জমা দিতে হয়। এই কাগজপত্র দেখে দুই দেশই বলে দিয়েছিল এই রুগী তো বাঁচবে না, এই রুগী মৃত রুগী, মৃতদেহ আমরা বহন করব না, ফলে আমরা অ্যাম্বুলেন্স দেব না, এয়ার অ্যাম্বুলেন্স দেব না। তার জন্য আলাদা প্লেনের ব্যবস্থা আপনাদের করতে হবে। 9 তারিখে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এলেন এবার কেয়ারে বেগম জিয়াকে দেখতে। ম্যাডাম জিয়ার তখন ওই নল টল টোকানো আছে দেখে উনি একটা বেরিয়ে এসে সংক্ষিপ্ত একটা দিলেন, মানে বিবৃতি দিলেন যে উনি চরম অসুস্থ। এর বেশি উনি আর কিছু বললেন না, এড়িয়ে চলে গেলেন, কারণ উনি বুঝেই গিয়েছিলেন। এবার 11ই ডিসেম্বর তার পুত্রবধূ এলেন। পুত্রবধূ এসে গিয়ে এবার কেয়ার হাসপাতালে তাকে দেখলেন, দেখে টেকে খুব বিমর্ষ মুখ করে উনি বেরিয়ে গেলেন। তারপরে উনি ফিরে গেলেন তারেক রহমানের কাছে, এবং তারেক রহমানের কাছে নিশ্চয়ই খবর তখন পৌঁছে গিয়েছে যে আম্মা বেঁচে নেই। তারেক রহমান সব জানতেন। এইবার হলো কি, আপনার পেছনে কি আছে, হঠাৎ এই ঘটনা ঘটলো কেন? আপনাদের স্মরণে থাকতে পারে 21শে নভেম্বরের কথা। 21শে নভেম্বর ছিল আর্ম ফোর্স ডে। সেদিনকে জোর করে মানে বেগম জিয়াকে এক প্রকার মানে কোন রকমে চেয়ারে বসিয়ে তার দুজন অ্যাটেন্ডেন্ট তাকে ধরে পেছন দিকে বসে আছে, তুমি সামনের দিকে হেলে পড়ে যাচ্ছেন, তাকে এনে ওই অনুষ্ঠানে হাজির করা হলো। সেখানে দাঁত কেলিয়ে ইউনূস ছবি তুললেন, ওয়াকার ছবি তুললেন, জামাতের আমির ছবি তুললেন, শফিকুর রহমান, সবাই তার সঙ্গে ছবি তুললেন। এরপর শুরু হলো বিএনপি নেতাদের আহ্লাদীপনা, আদাকলাপনা। কেউ তার মুখে আইসক্রিম পুড়ে দিচ্ছেন, না মা আপনি খান, আমি এনেছি দূর থেকে কষ্ট করে। কেউ সেমাই পুড়ে দিচ্ছে এক চামচ খেলে কিছু হয় না। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছে 1 চামচ খেলে কিছু হয় না, খেয়ে নেন। ওনার তখন এমন শারীরিক অবস্থা, উনি তখন না হাত দিয়ে বাধা দিতে পারছেন, না কথা বলতে পারছেন, শুধু মুখটুকু হাঁ করছেন, একটু একটু করে খাচ্ছেন। কেউ আইসক্রিম খাওয়াচ্ছে, কেউ হচ্ছে আপনার কুলফি এনে খাওয়াচ্ছে, মানে হচপচ করে দিয়েছে। তার একটা ডায়েট চার্ট ছিল। এখন অসুস্থ রোগীর ডায়েট চার্টের বাইরে কিছু খাওয়া মানে সেটা বিষ খাওয়ার সমান। ইউনূস সব জানতেন ইউনূস। বিএনপির কে জানতেন না জানতেন আমি বলতে পারবো না। জামাত জানতো না, এই চক্রটার মধ্যে জামাত ছিল না।
কিন্তু ইউনূস সব জানতেন। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছেন, 1 চামচ খান না, কিছুই হবে না, 1 চামচ খান না, কিছুই হবে না, কনস্ট্যান্ট বলে যাচ্ছে। বাধা দেয়নি ওয়াকারুজ্জামান, বাধা দেয়নি, তিনিও তো পাশে দাঁড়িয়েছিলেন, কেউ বাধা দেয়নি যে অসুস্থ মানুষটাকে এইভাবে আপনারা খাওয়াবেন না। আর বিএনপির আদেকলাপনা নেতা নেত্রীদের তো অভাব নেই। এরা নেতা নেত্রী দেখলে পরে একেবারে পারলে তার একেবারে পায়ের তলায় লুটিয়ে পড়ে। সে সুস্থ না অসুস্থ বিচার বিবেচনা তাদের কোনো কিছু কাজে আসে না। আলটিমেটলি কি হলো, 21 তারিখে এই ঘটনা ঘটলো। 21 তারিখ রাত্রিবেলা তিনি রক্ত বমি করলেন। রক্ত বমি করে তিনি প্রচন্ড অসুস্থ হলেন। তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। তারপর প্রাণ নিয়ে টানাটানি। এই জমে মানুষের যখন টানাটানি হচ্ছে, 14 ডিসেম্বর রাত্রিবেলা 8:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরটা কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল এবং বহু মানুষ শোক বার্তা পাঠিয়েছিলেন, বহু নেতাই শোক বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কোনো সরকারিভাবে কিছু না জানানোর ফলেতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বার্তা পাঠান যে উন্নত চিকিৎসার জন্য দরকার হলে তাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য ভারতবর্ষ তৈরি আছে। আজকে যখন সকালবেলা রাষ্ট্রীয়ভাবে শোক পালন হচ্ছে, যখন জানানো হয়েছে যে খালেদা জিয়া আর নেই, তার আত্মা বিলীন হয়ে গিয়েছে, তখন আমাদের মোদীজি একটা শোক বার্তা পাঠিয়েছেন। এখন আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ নেত্রী কেন পাঠালেন না? আওয়ামী লীগ নেত্রী এখনো পাঠিয়েছেন কি পাঠাননি আমি জানি না, কিন্তু তার নির্দেশে তার পুত্র জয় তিনি একটি শোক বার্তা পাঠিয়েছেন এবং সমাজ মাধ্যমেও তিনি দিয়ে দিয়েছেন। কারণ খালেদা জিয়া মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেই অপমানটা শেখ হাসিনার কিন্তু মনে রয়েছে। আবার যে অপমানিত হবেন না তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে উনি জয়কে দিয়ে এই কাজটি করিয়ে দিয়েছেন। এখন এই যে আপনার কোন বিষক্রিয়ায় তার মৃত্যু হলো, এটা কি করে ধরবেন? ধরার তো কোনো উপায় নেই। কারণ তাহলে করতে হবে, সব ব্যবচ্ছেদ করতে হবে, ময়না তদন্ত করতে হবে। ময়না তদন্ত তো হচ্ছে না, জেনে শুনেই ময়না তদন্ত হচ্ছে না, কারণ তাকে স্বাভাবিক মৃত্যু বলে দেখানো হচ্ছে। এখন একটা নাটক সাজানো হচ্ছে, এবার কোথায় তাকে শায়িত করা হবে। তার মরদেহ শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওই এতে কি বলে মানিক মিয়া এভিনিউতে, আমাদের প্রয়াত জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর দেওয়া হবে। সেটা এখন বোধহয় 1-2 দিন বাদে হবে। ইতিমধ্যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। একটা মৃত্যুকে ডেকে আনা হলো, ডেকে এনে ইউনূসের প্ল্যান ছিল যে এখানে তারেক জিয়া নেই, খালেদা জিয়া যদি এখান থেকে যদি পৃথিবী থেকে চলে যান তাহলে পরে মাঠ পুরো ফাঁকা। ওদিকে জামাত, এদিকে এনসিপি, জামাতও চুপ, এনসিপিও চুপ, ইউনূস তার মতো করে খেলে যাচ্ছেন। তিনি খুব ভালো করে জানেন যে একটা অসুস্থ মানুষের ডায়েট চার্টের বাইরে কোনো খাবার দেওয়া বিষ খাওয়া। তার এই যে বয়স হয়েছে, তার ডায়েট চার্ট করা আছে, নিশ্চিতভাবে করা আছে। উনি ডায়েট চার্টের বাইরে উনি যাবেন না, কারণ জানেন
আমি তো শুনেছি ওনার প্যাঙ্কিয়াসের সমস্যা আছে। উনি জানেন যদি এপাশ ওপাশ হয় তাহলে পরে উনি একদম বিষ খাচ্ছেন। তিনি নিজে খাচ্ছেন না, তিনি অথচ উনি উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, এক চামচ খায়ালন না। এই লোকটা কিন্তু সাধারণ লোক নয়। এই মৃত্যুর পেছনে পুরো দায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি জেনে বুঝে, যারা খাইয়েছে তারা তো না জেনে খাইয়েছে। কোন খাবারে বিষক্রিয়া হয়েছে কি করে বুঝবেন এখন আপনি? সরি, কিন্তু ইউনূস তো জানে, সে তো ভুক্তভোগী, তার তো বয়স হয়েছে, তার প্যানক্রিয়াসের রোগ রয়েছে, তিনি খাবার চার চার মেনে তিনি করেন। তিনি যতই চেপে যান আমি জানি তার প্যানক্রিয়াসের প্রবলেম রয়েছে। পাতলা ঝোল ছাড়া তিনি কিছু খেতে পারেন না। মুরগি মাটন শুধু চেয়ে দেখেন, খেতে পারেন না উনি। কখনো আপনারা দেখবেন না উনি কখনো খাচ্ছেন বাইরে, কোনোদিন দেখতে পাবেন না। এখন এই মৃত্যুর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী করব এই ডক্টর ইউনূসকে। আর তারেক জিয়ার কথা বলবো একটুখানি। তারেক জিয়া যদি বলতেন যে আমার মা এরকম অসুস্থ হয়েছেন এবং তিনি মারা গিয়েছেন, উনি যদি মার্কিন সরকারের কাছে এবং ভারতীয় সরকারের কাছে উনি যদি আবেদন জানাতেন, তাহলে এমন অমানুষ কেউ নেই, কোনো সরকার নেই যে তাকে মার কাছে ফিরতে দেবে না। বলতে ঠিক আছে আপনি কাজকর্ম সেরে আবার ফিরে আসবেন, এই তো বলতো। তিনি যে কেন এটা করলেন তাও তো জানা নেই। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটা হলো 29 তারিখে, মানে গতকালকে মনোনয়ন জমা দেওয়ার ছিল শেষ দিন। এই শেষ দিনে মৃত মানুষটার বুড়ো আঙুলের ছাপ নিয়ে 3টে জায়গায় তার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এই 3টে আসন হচ্ছে আচ্ছা বগুড়া 2, বগুড়া 3, বগুড়া 6। তাহলে 3টে আসন বুক হয়ে গেল। মায়েরা বর্তমানে লড়বে কে ওখানে? তারেক জিয়া। তারেক জিয়া আলাদাভাবে দিয়ে রেখে দিয়েছে, ঝটপট করে 29 তারিখ শেষ বেলায় দিয়ে রেখে দিয়েছে। তার মানে মনোনয়নপত্রটি জমা দেওয়ানো হলো, জমা দেওয়ার পরে একটা ঘোষণা করে দেওয়া হলো যে মা আর নেই। সব হচ্ছে প্ল্যান মতো। এদিকে যখন ফিরে এলেন, যখন তারেক জিয়া ফিরে এলেন, তখন আওয়ামী লীগের সঙ্গে এই কি বলে জামাতের সঙ্গে ইউনূসের লেগে গেল টক্কর, লেগে গেল আমাদের সেনাবাহিনীর টক্কর। সেনাবাহিনীর সঙ্গে জামাতের যে কি টক্কর লেগেছে, সেই টক্করের গল্প আমি কালকে বলবো। টক্কর খুব সামান্য টক্কর নয়, জামাত পুরো চেপে ধরেছে ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামানের বাবার নাম জামাত ভুলিয়ে দেবে এবার। আমি পুরো খবর পাইনি, যার জন্য আমি বলতে পারলাম না। যখনই পাবো তখনই আমি বলে দেবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, 2025 সনের 16 ডিসেম্বর তারিখে বাংলাদেশের যে বিজয় দিবস, এই দিবসে ভারতের প্রধানমন্ত্রী তার একটি টুইট বার্তায় তিনি এই 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের বিজয় এবং পাকিস্তানের পরাজয় বলে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, তিনি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারতের নিরঙ্কুশ বিজয়ে যারা বিজয়ী বীর সেনানী ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর তার সেই যে টুইট বার্তাটি, যেটিকে এক্স হ্যান্ডেল বলা হচ্ছে ইদানিং, তো সেই এক্স হ্যান্ডেলে তার যে বক্তব্যটি, এটি সারা বাংলাদেশে রীতিমতো তোলপাড় তৈরি করে। সবাই বলার চেষ্টা করে যেটা কি ধরনের কথা। আমাদের মহান মুক্তিযুদ্ধ
এবং আমাদের এই দেশে 90,000-এর চাইতেও বেশি পাকিস্তানি সৈন্য রেসকোর্স ময়দানে যে আত্মসমর্পণ করলো, সেই আত্মসমর্পণের দলিলে ভারত স্বাক্ষর করেছে সেই যৌথ বাহিনীর, মানে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনীর যে সম্মিলিত কমান্ড, সেই যৌথ কমান্ডের যিনি প্রধান ছিলেন তার নিকট, তো জেনারেল অরোরার নিকট। এটাকে নরেন্দ্র মোদী কেন অস্বীকার করছেন? কেন তিনি বাংলাদেশের নাম স্মরণ করছেন না? কেন 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস তিনি বলছেন না? এটি নিয়ে কিন্তু বিতর্ক চলছে, এবং সে বিতর্ক আজকের নয়, এই বিতর্ক বহুদিনের পুরনো। এবং ভারত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, আমরা আমাদের দেশে বসে যে ন্যারেটিভগুলো তৈরি করছি, সেই ন্যারেটিভটি ভারতের মুখ থেকে কেবলই মাত্র বঙ্গবন্ধু তার স্বীকৃতি আদায় করতে পেরেছিলেন। এছাড়া বঙ্গবন্ধু পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে, তারা 1971 সনের যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে তারা ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে বর্ণনা করার চেষ্টা করছেন। এখানে বাস্তব কি ঘটেছিল সেটা আমরা বলি। আপনারা জানেন যে ভারতের যে কমান্ড, মানে মিলিটারি যে কমান্ড, এটার দুটো বিভাগ রয়েছে। আমাদের যেমন ঢাকা আওয়ামী লীগ উত্তর দক্ষিণ, কিংবা ঢাকা জেলা বিএনপি উত্তর দক্ষিণ, কিংবা চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম দক্ষিণ, মানে যেই জেলা শহরগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে সংগঠন খুব বড় হয়ে যায়, তখন সেখানে দুটো ভাগে ভাগ করা হয়, উত্তর এবং দক্ষিণ। তো এভাবে কোথাও পূর্ব বা কোথাও পশ্চিম, আমাদের এই শহরের উত্তর দক্ষিণটি মানে এইভাবে আড়াআড়ি করলে সবার জন্য ভালো হয়। কিন্তু যদি এমন হতো তাহলে পূর্ব এবং পশ্চিম হিসেবে তারা ভাগ করত। তো ভারত তাদের যে সেনাবাহিনীর যে বিন্যাস, এটি মূলত দুটো কমান্ডে তারা ভাগ করেছে। একটা হলো ইস্টার্ন রিজন, পূর্বাঞ্চলীয় যে কমান্ড, যেমন আমেরিকা রয়েছে প্যাসিফিক কমান্ড, তো এরকম ভারতে রয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ড। এখন পূর্বাঞ্চলীয় কমান্ড বলতে আমাদের বাংলাদেশ এবং ভারতের যে 7 সিস্টার্স, এই অঞ্চলটি সেনাবাহিনীর যে কমান্ড নিয়ন্ত্রণ করে, এটা হলো পূর্বাঞ্চলীয় কমান্ড, ইস্টার্ন রিজন। আর আরেকটি কমান্ড হলো ওয়েস্টার্ন রিজন, সেটি হলো কাশ্মীর, পাঞ্জাব, পাকিস্তান। এই বেলটা যে সেনাবাহিনীর যে অংশটি থাকে, সেটিকে তারা ওয়েস্টার্ন রিজন বা ওয়েস্টার্ন কমান্ড হিসেবে ভারতীয় সেনাবাহিনী মনে করে। তো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছিল, এর আগে ধরুন 1965 একটা যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের সেই যুদ্ধে পুরো যুদ্ধটাই ছিল ভারতের ওয়েস্টার্ন কমান্ডের মাধ্যমে। ভারত ভয় পাচ্ছিল যে যাকে বলা হয়, যদি ঢাকাতে পাকিস্তান সেনাবাহিনীর যে কমান্ড রয়েছে, এবং 1965-এ যাকে বলা হয়, যদি পাকিস্তান আর্মি চাইতো, এটি আসলে 24 ঘন্টার বেশি লাগতো না। যে ভয়টা ভারত করেছিল সেটি হলো যে এখানে তো ঢাকাতে প্রায় 1 লাখ সৈন্য ছিল, পাকিস্তানের 1 লাখ সৈন্য ছিল 65-এ। তো যখন পাঞ্জাব ফ্রন্টে যুদ্ধ হচ্ছিল, ওয়েস্টার্ন ফ্রন্টে যুদ্ধ হচ্ছিল, তখন ইস্টার্ন রিজনটা বলতে গেলে ফাঁকা ছিল, এবং এখানকার যত সৈন্য, ভারতের যত সৈন্য, তারা সব ওই পাঞ্জাব রেজিমেন্টে তারা সমাবেশ ঘটিয়েছিল। ওখানে ব্যাপক যুদ্ধ আইয়ুব খানের জামানাতে। তখন ভারত ভয় পেয়েছিল যে যদি পূর্ববঙ্গে তাদের যে মেশিনারিজগুলো আছে এটাকে ফরওয়ার্ড করে, তাহলে তো তারা ইচ্ছে করলে ভারতের যে 7 সিস্টার্স আছে এটাকে তারা বিচ্ছিন্ন করে দিতে পারে। এটা হল ওদের ভয়। আবার অন্যদিকে পাকিস্তান আর্মি চিন্তা করছিল তাদের যে কোনো মূল্যে পাঞ্জাব রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে করাচি রক্ষা করতে হবে, ইসলামাবাদ রক্ষা করতে হবে, পিন্ডি রক্ষা করতে হবে। তারা বাংলাদেশ নিয়ে চিন্তাই করেনি, একদম চিন্তা করেনি।
তো এই অবস্থাতে পাকিস্তান সেনাবাহিনীর এই যে বাংলাদেশ নিয়ে যেটা গা ছাড়া ভাব, এই কারণে আমাদের যারা রাজনীতিবিদ তারা ভয় পাচ্ছিলেন, বিশেষ করে যারা ভারত বিরোধী রাজনীতিবিদ, যে এই বাংলা যেভাবে অরক্ষিত অবস্থায় আছে, ভারত যদি জাস্ট একটু চোখ টিপ মারে, তাহলে তো মানে আমাদের সিলেট, যশোর, বেনাপোল, কুষ্টিয়া, ভেড়ামারা এই সকল এলাকা ভারতের জন্য দখল করা ওয়ান টুর বিষয়। ফলে 1965-এ যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়ে যায় বাঙালির মধ্যে, তখন থেকেই বাঙালিরা চিন্তা করলো যে না, প্রথমে স্বায়ত্ত শাসন, পরে স্বাধীনতার দাবি প্রবল থেকে প্রবলতর হতে থাকলো। আর ভারত যেটা ওই যে ভয় পেয়েছিল ওই সময়টাতে, সেভেন সিস্টার্স পাকিস্তান দখল করে নিতে পারে, ওই ভয়টা তাদের এমন যাকে বলা হয় মানে পর্যায়ে পৌঁছলো যে যুদ্ধ শেষ হওয়ার পর, 1965-এর যুদ্ধ শেষ হওয়ার পর ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কিন্তু তারপরেও তারা সর্বোচ্চ অর্থ বিনিয়োগ করেছে এই পূর্ববঙ্গে, মানে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। যাই হোক, যখন যুদ্ধটা অনিবার্য হয়ে পড়লো, যে যুদ্ধটা আসলে তখন কোনো রাজনীতিবিদ চায়নি, পাকিস্তান মনে করেছিল যে যেহেতু বাঙালি, ভীরু বাঙালি, তাদেরকে জুলুম অত্যাচার করলে তারা দমে যাবে। অর্থাৎ 24-এর যেভাবে দমন পীড়ন চলেছিল, এবং সরকারি বাহিনী মানে আওয়ামী লীগের যারা সরকার, তারা মনে করেছিল যে এটা কোনো ব্যাপার না, অতীতে বহুবার বিরোধী দলদের উপর লাঠি চার্জ করে, মামলা হামলা করে, গ্রেনেড চার্জ করে সফলতা পাওয়া গেছে, কাজেই ছাত্র যারা আছে কোনো ব্যাপারই না। তো ওভাবে পাকিস্তান আর্মির একটা দম্ভ ছিল যে সেই 1947 থেকে একেবারে সেই 1970 সন পর্যন্ত তারা প্রত্যেকটা বারই বাঙালিকে দমন পীড়ন করেছে, এবং অত্যন্ত শক্ত হাতে সবকিছু দমন করেছে, ইচ্ছা মতো মেরেছে, কেটেছে, তার কোনো যাকে বলা হয় প্রতিবাদ হয়নি। ফলে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধর বিজয়ের পরে যখন অপ্রত্যাশিতভাবে, যেটা পাকিস্তান আশাই করে নাই, শেখ মুজিব বঙ্গবন্ধু তিনি যখন সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইলেন, এটা মানে তাদের কাছে একটা বজ্রপাতের মতো মনে হলো যে তাকে আমরা একটা প্রাদেশিক সরকার গঠন করার সুযোগ দেয়নি 1954-এ, তাও আবার হোসেন সৈয়দ সরওয়ার্দীর মতো মানুষকে, আতাউর রহমান সাহেবের মতো মানুষকে। তো সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একেবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন সম্মিলিতভাবে, এটা তাদের কাছে মনে হয় যেন এখন বাংলাদেশে যদি এই যে সমস্যা হলো যে বাংলাদেশে যদি এই যে যাকে বলা হয় এখন এই যে এনসিপির যে কোনো একজন নেতা সার্জিস যদি এখন প্রধানমন্ত্রী হতে চান, এটা তারেক রহমান সাহেবের ইগোতে যেভাবে লাগবে, বা একেবারে হয়েই যান, যদি হাসনাত বা সার্জিস যদি হয়েই যান, মাহফুজ যদি হয়ে যান, তাহলে শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক রহমান সাহেব, এমনকি জামাতের আমির দেখবেন যে গলা জড়াজড়ি করে কান্নাকাটি শুরু করবে, এক হয়ে যাবে। এটা কি হলো? 70-এ বঙ্গবন্ধুর এইভাবে ব্যাপক জনপ্রিয়তার কারণে পুরো পাকিস্তানে রীতিমতো সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল ব্যুরোক্রেসি এবং পলিটিক্যাল যারা এলিট, তাদের মধ্যে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেল। ফলে তারা ধৈর্য হারিয়ে 1971 সনের 25 মার্চ তারিখে তারা এই বাংলাদেশে যে বর্বরতা চালালো, এর ফলে যুদ্ধটা অনিবার্য হয়ে গেল। তো সেই যুদ্ধটা কিন্তু ঢিমে তালে একেবারে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত চলছিল। আর 6 তারিখে যখন দেখলো যে পাকিস্তান তো এমনি এখানে আসলে তারা হতাশ ছিল, বিভিন্ন কারণে হতাশ ছিল, এর মধ্যে ভারত সরাসরি যুদ্ধে না জড়িয়ে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে দিয়ে এবং গ্লোবালি মানে পাবলিক রিলেশন করে, জনসংযোগ করে ইন্দিরা গান্ধী পুরো বিশ্ব জনমতটাকে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ে গিয়েছিল। তো ওই অবস্থাতে পাকিস্তান চিন্তা করলো যে বাঙালির কাছে এরকম একটা পরাজিত হওয়ার চেয়ে বরং ভারতের সাথে পরাজিত হওয়াটা বেটার। তখন তারা করলো কি, একসাথে ওই যে তাদের যে ইস্টার্ন রিজনের উল্টো দিকে যে ওয়েস্টার্ন রিজন আছে পাঞ্জাব, সেখানে তারা সরাসরি আক্রমণ করলো। ফলে ভারত এবং পাকিস্তানের সেই 1965-এর যুদ্ধের মতো 1971 সনে যেরকম একটা যুদ্ধ ওয়েস্টার্ন ফ্রন্টে শুরু হয়ে গেল ব্যাপক। এবং সেই যুদ্ধের ওসিলায়, যেহেতু ওখানে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ওসিলায় এর আগে কিন্তু পাকিস্তানে মানে আমাদের পূর্ববঙ্গে ভারতীয় সৈন্য সমাবেশ করে, যেহেতু ওয়েস্টার্ন ফ্রন্টে যুদ্ধ হলো, সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওখানে যুদ্ধ করলো আর এখানে সৈন্য সমাবেশ করলো। আর এই 16 তারিখ থেকে ওই দিন 4-5 দিনের মধ্যে যুদ্ধের সমস্ত গতি প্রকৃতি পাল্টে গেল।
পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করলো, এবং তারপর ইতিহাস তো নানা রকম জটিলতা তৈরি করতে চায় না। বঙ্গবন্ধু তখন জেলখানাতে। তো বঙ্গবন্ধু যখন জেলখানাতে, তখন এই যে 6 তারিখে যে পাকিস্তানি সৈন্য এখানে আসবে, মানে ভারতীয় সৈন্য আসবে পাকিস্তানি সৈন্যের বিরুদ্ধে, এই জন্য মুজিবনগর যে সরকার, প্রবাসী সরকার, তাদের সঙ্গে তাদের একটা চুক্তি হয়েছিল তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে। তো সেই চুক্তিতে অনেকগুলো বিষয়াদি ছিল, দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আগামীতে কি থাকবে না থাকবে, ভারতের অনেকগুলো শর্ত ছিল, এবং প্রবাসী সরকার তাদের কোনো ওয়ে ছিল না, তারা সেটা মেনে নিয়েছিল। তো যখন বঙ্গবন্ধু বের হলেন জেল থেকে, বাংলাদেশে আসলেন, আসার পর তিনি প্রথম যে কাজটি করলেন, সেই কাজটি হলো একেবারে সোজা সেই করাচি থেকে তিনি চলে গেলেন ইংল্যান্ডে। এ কারণে তিনি বুঝতে পারছিলেন না যে আসলে কি হয়ে গেছে এই 9 মাসে জেলে থেকে, তিনি কিছুই বুঝতে পারছিলেন। তো তিনি যখন ইংল্যান্ডে গিয়ে টোটাল বিষয়টা বুঝলেন, তখন তার যে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি বুঝলেন যে এখানে এমন কিছু করতে হবে যেটা জাস্ট লাইক এ থান্ডার স্টর্ম, বজ্রপাতের মতো, প্রতিপক্ষ চিন্তা করতে না পারে। তো তিনি লন্ডন থেকে সরাসরি আসবেন বাংলাদেশে, কিন্তু সেটা না করে তিনি সরাসরি চলে গেলেন দিল্লিতে। তো দিল্লিতে গিয়ে তিনি ইন্দিরা গান্ধীকে একেবারে এয়ারপোর্টে বসে তিনি বললেন যে আমি আপনার মেহমান হব না, এখান থেকে যাব না, আপনি এখানে বসে আমাকে ঘোষণা দিতে হবে কবে মানে বাংলাদেশ থেকে আপনি সৈন্য প্রত্যাহার করবেন। এবং ইন্দিরা গান্ধী এরকম একটা পরিবেশ পরিস্থিতির জন্য, মানে লন্ডন থেকে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিল্লিতে যাবেন, আউট অফ ইমাজিনেশন, কোনো কূটনৈতিক প্রোটোকল না, এটা জাস্ট উইদিন 12 ঘন্টার মধ্যে ঘটনা ঘটেছে। আবার তিনি কেন এসছেন, কি আসছেন, একজন বিরোধী দলীয় নেতা, এখনো মানে কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি সেখানে আসছেন, কি বলবেন না বলবেন, মানে ওনার মতো একজন মেধাবী লোক এটা কল্পনাই করতে পারেন এরকম একটা ঘটনা। এবং তিনি যে ভাষায়, যে ব্যক্তিত্ব নিয়ে তাকে বললেন যে আপনার সৈন্যবাহিনী কবে হবে এটা না বলা পর্যন্ত আমি আপনার এই প্লেনে থেকে নামবো, নেমেছি কিন্তু আবার আমি উঠে যাব, আপনার মেহমান হবে না। তখন ইন্দিরা গান্ধী মুচকি হেসে বললেন যে আপনার যে জন্মদিন, সেই জন্মদিনই ভারতীয় সৈন্য চলে আসবে। এবং আমাদের দেশে আসলে 2টো যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ পাকিস্তানিদের সঙ্গে, আর দ্বিতীয় যুদ্ধ এই যে এয়ারপোর্টে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবের সঙ্গে ইন্টেলেকচুয়াল লেভেলের যুদ্ধ। এবং সেই যুদ্ধে বঙ্গবন্ধু যে কাজটি করে গেছেন, এটি পৃথিবীর ইতিহাসে কেউ পারেনি। তারপর তিনি বাংলাদেশে এলেন। বাংলাদেশে আসার পরে যখন তার সামনে তাজউদ্দিন সাহেবরা ওই যে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির খসড়া দেওয়া হলো, এবং তিনি সেগুলো দেখে ছিঁড়ে কুটি কুটি করে ফেললেন। এই কুটি কুটি করার ফলে তার কি হলো, তার মৃত্যুর সনদে তিনি স্বাক্ষর করলেন। ভারতের সঙ্গে তার ওই দিন থেকেই, মানে 1972 সনের 10ই জানুয়ারি থেকেই তার সম্পর্ক নষ্ট হয়ে গেল। এবং ভারতপন্থী যে সকল নেতৃবৃন্দ ছিলেন, ইনক্লুডিং আব্দুর রাজ্জাক, ইনক্লুডিং সেই যাকে বলা হয় তাজউদ্দিন আহমেদ, মানে মুজিব বাহিনী যারা নেতৃত্ব দিয়েছেন, প্রবাসী সরকার যারা নেতৃত্ব দিয়েছেন ভারতের পক্ষে, তাদের সবার সঙ্গে, এবং ইনক্লুডিং কর্নেল মানে জেনারেল এম.এ. ওসমানী, সবার সঙ্গে বঙ্গবন্ধুর একটা দূরত্ব তৈরি হয়ে গেল একেবারে জাস্ট 1 সপ্তাহের মধ্যে এই ভারতের দাবিদারি করা নিয়ে। ফলে তিনি বলতে গেলে নিজের মৃত্যুর যে দলিল সনদে স্বাক্ষর করার পরে বাকি যে কয়দিন বেঁচে ছিলেন, সেই কয়দিন তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন, সারা পৃথিবী দৌড়ে বেরিয়েছেন, এমনকি তিনি পাকিস্তানে গেছেন, ভারতের সাথে জিত করে তিনি জুলফিকার আলী ভুট্টোকে ঢাকায় এনেছেন। তিনি পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করছেন মুসলিম বিশ্বের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। তিনি আমেরিকার সাথে বন্ধুত্ব করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন। যেভাবে তার কন্যা কিন্তু শেষমেশ ভারতের কর্তৃত্ব থেকে বের হওয়ার জন্য তিনি একবার আমেরিকাতে, একবার চীনে, একবার ইউরোপে পাগলের মতো ঘুরেছেন, এমনকি রাশিয়াতে ঘুরেছেন, কিন্তু নিয়তি তাকে সেই কাজটি করতে দেয়নি। বঙ্গবন্ধুর একই অবস্থা।
ফলে আজকে নরেন্দ্র মোদী যে টুইট করেছে, এই রকম টুইটের যদি জবাব দিতে হয় তাহলে একজন ভালো রাজনৈতিক নেতা লাগবে। নরেন্দ্র মোদীর চাইতেও ইন অল রেসপেক্ট অনেক অনেক উঁচু মার্গের, আর সেই উঁচু মার্গের নেতা এই বঙ্গে একজনই হয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।